সকালে ঘুম থেকে উঠে প্রথম যে রোদ্দুরটা আমার মেয়ের মুখের ওপর পড়ল, তার ওপর ভর করে আমরা আকাশ বেয়ে পৌঁছে গেলাম অমৃতসরে। অমৃতসরের হোটেলটার নাম ছিল হোটেল লাক্সুরিও। এটা সুলতান উইন্ড গেট অজিতনগরের কাছে ছিল। হোটেলটা বেশ ভালো লেগেছিল আমাদের, ছিমছাম ছোটোখাটো, এবং রুম থেকে আমরা পুরো রাস্তাটা সবসময় খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। কাছাকাছি যাওয়ার জন্য টোটো অটো সবসময় আমরা হোটেল থেকে বেরিয়েই পেয়ে গিয়েছিলাম। এরপর ফ্রেশ হয়ে আমরা প্রথমে গিয়েছিলাম প্রেমনাথ কুলচার ওখানে কুলচা খেতে, এবং তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগ দেখতে। 1919 সালের 13ই এপ্রিল যখন পাঞ্জাবে বৈশাখী উৎসব চলছিল, সেই সময় ব্রিটিশ সরকার সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালকে রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য গ্রেফতার করে নিয়েছিল। তাই জন্য প্রচুর শিখ সম্প্রদায়ের লোক জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে একত্রিত হয়েছিল, এবং তাদের কাছে কোনো রকম অস্ত্রশস্ত্র ছিল না। তখন মাইকেল ও ডায়ারের নির্দেশে ব্রিটিশ, গোর্খা এবং শিখ রেজিমেন্টের যে সৈনিকরা ছিল তারা নির্মমভাবে সেই সমস্ত লোকেদের ওপর গুলি চালায়। সেই গুলির টাটকা দাগ আজও সেখানে রয়েছে। অফিসিয়ালি 379 জন মারা যায় এবং প্রায় 1000 জন আহত হয়। এটা হিসাবের বাইরে আরও অনেক বেশি লোক আহত এবং নিহত হয়েছিল। জায়গাটাতে গেলে আমরা ভীষণ বিমর্ষ হয়ে যাই এবং খুব দুঃখ লাগে সেই দিনটার জন্য। যে কোনো ভারতীয়র ক্ষেত্রেই এটি অত্যধিক লজ্জাজনক। এখানে বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সেই দিনকার যে ঘটনাটা ঘটেছিল তার আগের এবং পরের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এরপরেই আমরা এখান থেকে গিয়েছিলাম স্বর্ণ মন্দির দেখতে। স্বর্ণ মন্দিরটা একদম জালিয়ানওয়ালাবাগের গা লাগোয়াই, একদম ওয়াকিং 1 মিনিট। অদ্ভুত একটা সুন্দর জায়গা, যেখানে গুরু গ্রন্থ সাহেব মানে শিখদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেটি রাখা আছে, এবং তার চারদিকে জল, একটি মন্দির যার গাটা সোনার পাত দিয়ে মোড়া। আমাদের খুব ভালো লেগেছিল জায়গাটা। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম দুর্গিয়ানা টেম্পল দেখতে। এটা অমৃতসরের একটা বহু পুরনো টেম্পল। আমাদের এই দিনটা পুরোটাই ছিল অমৃতসর ভ্রমণের জন্য রাখা। অমৃতসরের যা যা আছে সেই সব সাইট সিইংগুলোই আজকে আমরা করেছিলাম। হাতিগেট চকের কাছে এই দুর্গিয়ানা টেম্পল, মা দুর্গার নাম থেকেই এসেছে ওই দুর্গিয়ানা নামটা। এটা একটি হিন্দু টেম্পল, এবং এখানে দুর্গাকেই আমরা মেন আরাধ্যা দেবী হিসাবে দেখে এসেছি। এছাড়া লক্ষ্মী এবং বিষ্ণুর মূর্তিও আছে এখানে। এরপর আমরা গিয়েছিলাম সাদাপিন্ড দেখতে। সাদাপিন্ড হচ্ছে এমন একটা জায়গা যেটা মেন পাঞ্জাব সিটির বাইরে একটা বেশ 30 একর জায়গা জুড়ে ফার্ম টাইপের বানানো হয়েছে, যেখানে পাঞ্জাবের গ্রাম, অথেন্টিক পাঞ্জাবের গ্রামে যা যা থাকে সেই সমস্ত জিনিসই একটা ছাদের তলায়, বলা যায় ছাদ ঠিক না, একটা ওপেন স্পেস, যেখানে পাঞ্জাবের গ্রামটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে 850 টাকা করে পার হেড নেওয়া হয়েছিল, এবং তার মধ্যে আমাদের লাঞ্চ এবং পুরো গ্রামটা ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছিল। এখানে লাইভ কিচেনে আমরা মিসি রুটি আর সরসোদা শাক খেয়েছিলাম। এছাড়া আমরা দেখেছিলাম যে পাঞ্জাবের গ্রামে কিভাবে বায়োস্কোপ দেখানো হতো। এখনকার পাঞ্জাব তো বলছি না, আমাদের সব কিছুই ছিল পুরনো পাঞ্জাবটাকে ভালো করে দেখার জন্য। খুব সুন্দরভাবে আমাদের পাঞ্জাবে যেমন আমরা বায়োস্কোপ দেখতাম আগে ছোটোবেলায়, সেই বায়োস্কোপ যে গ্রামে গ্রামে আসতো সেই জিনিসটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। এছাড়া পাঞ্জাবের মেন হাতের কাজ ফুলকারি, সেইগুলো লাইভ ওখানে তৈরি করা হচ্ছিল এবং বিক্রি করাও হচ্ছিল। পুরনো পাঞ্জাবের পোস্ট অফিস কেমন ছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছিল। এরপর পাঞ্জাবি কালচারে যেরকম খেলাধুলো হয় সেইগুলোকেও আমরা নৃত্যের মাধ্যমে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে দেখতে পেয়েছিলাম। এখানকার খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। সব রকম অথেন্টিক পাঞ্জাবি ডিশই আমরা এখানে খেয়েছিলাম। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওয়াঘা বর্ডার দেখতে। সেই এক্সপিরিয়েন্স ওয়াঘা বর্ডারে না দেখলে তো কাউকে বলা যাবে না। ওয়াঘা বর্ডারে প্রত্যেক দিন বিকেল 5টার থেকে আমাদের ভারত এবং পাকিস্তানের মাঝখানে যে
গেটটি আছে সেটা খুলে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, এবং সেখানে দুই দেশই নিজেদেরকে সশ্রদ্ধভাবে সম্মান জানিয়ে নিজেদের দেশের পতাকা যেটা উত্তোলিত আছে সেটাকে নামায়। অমৃতসর থেকে এরপর আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম নাড্ডিতে। নাড্ডি হচ্ছে ধর্মশালারই আপার ধর্মশালা, যে তার একটা ভিউ পয়েন্ট। এখানে আমাদের রিসর্টের নাম ছিল নিষাদ রিসর্ট। এটার ভিউটা আমাদের এই টোটাল ট্যুরটার মধ্যে যতগুলো জায়গা আমরা থেকেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর। আর নাড্ডি ভিউ পয়েন্টই হচ্ছে ধর্মশালার একটা দর্শনীয় জায়গা। তো আমরা সেই ভিউ পয়েন্টের হোটেলেই ছিলাম। এই রুমটা আমাদের খুব ভালো ছিল, খুব সুন্দর, ছিমছাম এবং একটা কটেজ টাইপের। আমাদের প্রত্যেকে নিজস্ব নিজস্ব এক একটা করে ঘর ছিল, কটেজের মতো। আর এখানে এসে আমরা যেটা দেখেছিলাম একটা সুন্দর হাস্কি, বাথরুম টাথরুম সব কিছু খুব সুন্দর ছিল। আমাদের অমৃতসর থেকে নাড্ডি আসতে মোটামুটি 5.5-6 ঘন্টা টাইম লেগেছিল। এই নিষাদ রিসর্টটা বেশ একটু উঁচুতে উঠতে হয়। নর্মাল গাড়ি যেখানে দাঁড়ালো তার থেকে আমাদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল, কিন্তু সেটা থাকার জন্য খুবই সুন্দর ছিল। এরপর আমরা সেদিনকে রাত্রেই গেলাম ম্যাকলয়েডগঞ্জ। ম্যাকলয়েডগঞ্জ একটা খুব সুন্দর মার্কেট প্লেস। এছাড়া ওখানে কিছু জিনিসও দেখার ছিল, সেটা আমরা পরের দিন দেখেছিলাম। কিন্তু সেই দিন রাত্রে আমাদের ম্যাকলয়েডগঞ্জের সৌন্দর্য খুব সুন্দর লেগেছিল। বেশ একটা বিদেশি ভাইবস আছে। সকালে উঠে চা খেতে খেতে যখন ধলধার রেঞ্জটাকে দেখছিলাম তখন মনটা একটা অপার্থিব আনন্দে ভরে যাচ্ছিল। এটা যেন মনে ছিল জীবনের একটা বিশেষ সুন্দর মুহূর্ত। এরপর আমরা গিয়েছিলাম ধর্মশালা স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1457 মিটার উঁচুতে অবস্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠটি তার সুন্দর ভিউয়ের জন্য ভীষণ রকমভাবে পরিচিত। এরপর এখান থেকে আমরা গিয়েছিলাম টি এস্টেটে। এর পাশেই ছিল চা বাগান। সেই চা বাগানে আমরা গিয়ে দেখেছিলাম যে যেখানে চা তৈরি হয় সেই কারখানা। এরপর আমরা চায়ের বাগানেও গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা, আমরা প্রচুর ফটো তুলেছিলাম এবং ওখানে যে বিখ্যাত চাগুলি আছে সেগুলো বিক্রিও হয় এবং খাওয়ার জন্য আপনাদের বানিয়েও তারা সার্ভ করে। তো সেখানে আমরা চাও খেয়েছিলাম। এরপর গেছিলাম দুর্গা মাতা কুনালপাথরি মন্দির দেখতে। তার পরের ডেস্টিনেশন ছিল ভাগসুনাগ ওয়াটারফলস। ভাগসুনাগ বা ভাগসুনাথ হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টের একটি গ্রাম। এখানকার বিখ্যাত দুটি জিনিস হচ্ছে একটা ভাগসুনাগ টেম্পল এবং একটা ভাগসুনাগ ওয়াটারফলস। ফলসটা অনেক উপর থেকে নিচে পড়ছে। আমরা অনেকটাই গিয়েছিলাম কিন্তু একদম উপর অবধি যেতে পারিনি, অনেকটাই ওপরে উঠতে হচ্ছিল। সেখানে আমরা বেশ কিছু ফটোশ্যুট করলাম এবং এখানে কিছু জিনিসও কিনলাম। এখানে আমার মনে হয়েছে হিমাচলের যত জায়গা আছে তার মধ্যে এখানকার জিনিসগুলো দামে একটু সস্তা। জায়গাটা খুব সুন্দর। এরপর আমরা এসেছিলাম ম্যাকলয়েডগঞ্জে এবং দলাই লামা টেম্পলে। এই দলাই লামা টেম্পলের আরেকটা নাম হচ্ছে নামগয়াল মনাস্ট্রি। 1959 সালে তৈরি হওয়া এই মনাস্ট্রিটা এখনকার তিব্বতের যে কমিউনিটি আছে তাদের স্পিরিচুয়াল এবং পলিটিক্যাল একটা সেন্টার।
আমরা যেদিনকে এই টেম্পলটা দেখতে এসেছিলাম সেটা ছিল এই টেম্পলের বা এখানকার বেশ কিছু মানুষের জন্য একটি বিশেষ দিন। এই সমস্ত যে লামাদের দেখছেন তারা আজকে প্রথম লামা হয়েছে। এরা সবাই মহিলা এবং এই বিশেষ দিনটিতে এরা একসাথে লামা হয়েছে এবং তাদের প্রশিক্ষণই এখানে চলছিল। আমরা একটা বিশেষ মুহূর্তে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। টেম্পলের ভেতরটা খুব সুন্দর, নামগাল মনাস্ট্রি যেটার নাম। অন্যান্য মনাস্ট্রিতে যেমন বুদ্ধের বিভিন্ন রূপ দেখা যায়, এখানেও সেই রকমই দেখতে পেলাম আমরা। পুরো ধর্মশালা শহরটা জুড়ে একটা রোপওয়ে সার্ভিস আছে, যেখান থেকে পুরো ধর্মশালাটা আমরা দেখতে পাই, কিন্তু সময়ের অভাবে আমরা এই রোপওয়েটাতে উঠতে পারিনি, তাই দূর থেকে দেখেই সেই মনের স্বাদ মিটিয়েছিলাম। ম্যাকলাহেডগঞ্জ মার্কেট থেকে কেনা এই ফানি জিনিসটা পরে তিতলিকে খুব মজার লাগছিল এবং তিতলি খুব মজাও পেয়েছে এটা পরে। ধর্মশালার পাট চুকিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ডালহাউসি। ডালহাউসিতে আমরা খাজিহারে ছিলাম। রাস্তায় এই সমস্ত বাঁদর বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। রাস্তাটা ছিল খুব সুন্দর। আমাদের 5.5-6 ঘন্টা লেগেছিল খাজিয়ার পৌঁছোতে। খাজিয়ারে আমাদের যে জায়গাটা ছিলাম আমরা, সেটা হচ্ছে হোটেল দেওদার। এটা HPTDCর একটি হোটেল ছিল। হোটেলে সবই সুন্দর ছিল, খালি বাঁদরের উৎপাত প্রচণ্ড ছিল। আমাদের বিশাল বড় রুম, একটা এক্সট্রা ডাইনিং স্পেস, সব কিছুই খুব সুন্দর ছিল, কিন্তু আমরা বাঁদরের উৎপাতে একদম বারান্দায় থাকতে পারছিলাম না। বাঁদররা এখানে বস, আর আমরাই ওদের আন্ডারে যেন রয়েছি মনে হচ্ছিল। রুমের বারান্দায় আসলেই আমরা খাজিয়ারের সেই প্রকৃত সুন্দর মাঠটি দেখতে পাচ্ছিলাম, যার জন্য খাজিয়ারকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। খুব সুন্দর জায়গাটা, অনবদ্য, খুব দৃষ্টিনন্দন জায়গা। রাস্তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আর সামনে সেই বিশাল বড় মাঠ দেখে মন চোখ সব জুড়িয়ে যাচ্ছিল। আর এই বাঁদরটি টানা 2 দিন ধরে আমাদের বারান্দাটাকেই নিজের ঘর বানিয়ে নিয়েছিল। হয়তো সত্যি এখানেই ও থাকে, আমরাই ছিলাম অতিথি ওর কাছে। খাজিয়ার পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। ফাঁকা মাঠ, কারণ এখানে বিকেল 5টার পরে আর সেরকমভাবে লোকজন থাকে না। আর এইটা ছিল অফ সিজন। এদের সিজন শুরু হয় মে, জুন, জুলাই এই মাস থেকে। সকালে এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু এখন ছিল বিকেলে একদম ফাঁকা। আমরা হোটেল দেওদারের যে রুমে ছিলাম সেখান থেকে কিচেনে যেতে হলে একটা করিডোর পেরোতে হয়। এই সেই করিডোর। কথিত আছে এইখানে কাঁচ দেওয়া হয়েছে, কারণ জঙ্গল থেকে নাকি মাঝে মাঝেই ভাল্লুক এই রাস্তাটায় নেমে আসে। পরের দিন সকালে আমরা গিয়েছিলাম ডালহাউসির সাইট সিনগুলো দেখতে। আমাদের প্রথম গন্তব্য ছিল কালাটপ স্যাংচুয়ারি। এখানে প্রথমে আমাদের নিজস্ব গাড়ি করে যেতে হয়েছিল এবং তারপর সেই গাড়িটাকে ছেড়ে ওখানকার গাড়ি ভাড়া করে আমাদেরকে যেতে হয়েছিল কালাটপ স্যাংচুয়ারি, যে জায়গাটা মূল জায়গা, সেই জায়গাটাতে। এখানে অনেকগুলো সিনেমার শুটিংও হয়েছিল, তার মধ্যে একটা হলো লুটেরা সিনেমা। হিমাচল প্রদেশের চাম্বা ডিস্ট্রিক্টের এই কালাটপ স্যাংচুয়ারি জায়গাটি প্রায় 31 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং এখানে প্রচুর বড় বড় পুরনো, প্রায় 200 বছরের পুরনো দেওদার গাছ দিয়ে ভরা একটি জঙ্গল। এখানে অনেক রকমের ওয়াইল্ড লাইফও আছে। আমরা এখানে বেশ ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি। क्यों, ये भी तो पार्टी है। तुम, मैं और 2 कप चाय। हम तुम कितने पास हैं, कितने दूर हैं चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ডাইউন ট্রেক। এইটা একটা খুব সুন্দর ছিমছাম ট্রেক। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যেতে লাগে এবং আসতেও ওই রকমই 1-1.5 ঘন্টা সময় লাগে। এখানে একটা পোহালনি মাতা বলে সুন্দর মন্দির আছে। ট্রেকটা একটু কষ্টকর, তার জন্য আমাদের বরফের মধ্যে চলার জুতো এবং লাঠি ওখান থেকেই নিতে হয়েছিল। খুব সুন্দর ছিমছাম টুকটুক করতে করতে আমরা চলে গিয়েছিলাম। আর এইটা এমন একটা জায়গা যেখানে আমরা ট্রেক করে গিয়ে প্রচুর বরফ পেয়েছিলাম। আর বাঙালি বরফ পেলে যা করে তাই আমরা করেছিলাম, একে অপরের দিকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। ইভেন নিজেরাও নিজেদেরকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। জায়গাটা খুব সুন্দর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে বরফ আর কনকনে ঠান্ডা, তার মধ্যে দিয়ে কি সুন্দর সুন্দর রাস্তা, সেখান দিয়ে হেঁটে যাওয়ার মজাই ছিল আলাদা।
এই ট্রেক করতে করতে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম পোহালনি মাতা টেম্পলে। এখানে ভগবানের নাম হচ্ছে পোহালনি মাতা। আর এখান থেকে পীরপঞ্জালের একটা খুব সুন্দর ভিউ আমরা পেয়েছিলাম। পোহালনি মাতা টেম্পল দেখার পরেই আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল। সকাল থেকে এত হাঁটাহাঁটি করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সোজা চলে এসেছিলাম ডালহাউসি এবং সেখানে এমজি মার্গে কোয়ালিটি রেস্টুরেন্টে আমরা জমিয়ে পেট পুড়ে খেয়েছিলাম সবাই মিলে। আর খাবারগুলো ছিল অসাধারণ। এখান থেকেও আমরা আমাদের লাস্ট শপিং প্রচুর করেছিলাম। এটা হলো এমজি মার্গ, এর চারপাশে প্রচুর প্রচুর দোকান, মন খুলে শপিং করার জন্য একদম আদর্শ জায়গা এটা। এখানেই আমাদের হিমাচল ভ্রমণ শেষ হয়েছিল। আমরা সেই রাতটা ডালহাউসিতে ছিলাম এবং পরের দিন নেমে এসেছিলাম পাঠানকোটে। সেখান থেকেই আমাদের ট্রেন ছিল। পাঠানকোট স্টেশনের কাছে এটি একটি খুব সুন্দর টাইপের একটা রেলের বগি রেস্টুরেন্ট ছিল, রেলওয়ে কোচ রেস্টুরেন্ট বলে। আমার তো বেশ নতুনত্ব লেগেছিল এবং নতুনত্ব জিনিস দেখলে সেখানে না খেয়ে আমি থাকতে পারি না, তাই গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টটার মধ্যে। কিন্তু এটা একটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট ছিল। আমরা চা আর কফি আর একটা পকোড়া নিয়েছিলাম। একটা পুরো রেলের কোচকেই এরা রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে, বেশ মজাদার। এবং কোচ নাম্বার, সিট নাম্বার সব কিছুই লেখা ছিল এখানে। সারা রাত পাঠানকোট টু দিল্লি রাজধানীতে আমরা ছিলাম এবং তারপরে আমরা সকালে পৌঁছেছিলাম দিল্লিতে এবং সেখান থেকে আমরা দিল্লি মেট্রো করে পৌঁছে গিয়েছিলাম দিল্লি এয়ারপোর্টে। এটা আমাদের কাছে একটা বেশ মজার এক্সপিরিয়েন্স ছিল। ভোরবেলা ঘুম ঘুম চোখে এইরকম মেট্রো ভ্রমণের অভিজ্ঞতাই আলাদা। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম বেশ তাড়াতাড়ি দিল্লি এয়ারপোর্টে। আমাদের হাতে অনেকটাই সময় ছিল। তিতলি এয়ারপোর্ট পৌঁছানোর 5 ঘন্টা পরে আমাদের ফ্লাইট ছিল। শীতের সময় ফগের বা কুয়াশার কারণে ট্রেন অনেক সময় লেট করে, সেই জন্য আমরা রিস্ক না নিয়ে, সকালের ফ্লাইট না নিয়ে একটু বেলার দিকের ফ্লাইট নিয়েছিলাম। আমরা কি করব ভেবে না পেয়ে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট এক্সিকিউটিভ লাউঞ্জে। সেখানে ঢুকে আমরা আমাদের বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম। প্রচুর খাবার অপশান, এত খাবার দেখে কি খাবো আর কি খাবো না ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে গিয়েছিল। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই সেরে নিয়েছিলাম। এরপর কলকাতা ফিরে আসা, আবার যে কবে বেড়াতে যাব তার ঠিক নেই। সামনেই মেয়ের পরীক্ষা, হয়তো আবার এই বেড়ানোর নেশায় একদিন আবার ঠিক বেরিয়ে যাব আমরা।